নমস্কার। আজকে এ প্রভাতে আমরা আবার নতুন কিছু সৃষ্টির উন্মাদনায় মেতে উঠেছি। নজরুলের ভাষায় আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মন হাসে। সেই হাস্যময় রূপ নিয়ে, মন নিয়ে, অতীন্দ্র একটি সত্তা নিয়ে, রহস্যবাদী সত্তা নিয়ে আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 6th সেমিস্টারের সিবিএসইর সিলেবাস অনুসারে অসমীয়া সাহিত্যে একটি অন্যতম ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব। যে ব্যক্তিত্বটির আলোচনা 2025 সালে 6th সেমিস্টারের কিন্তু আসার সম্ভাবনা প্রবল। আর আসার সম্ভাবনা প্রবল বলেই আমরা এই আলোচনায় প্রয়াসী হয়েছি। ইতিমধ্যে আমাদের প্রথম সেমিস্টারে গতকাল পরীক্ষা হয়ে গেছে রাষ্ট্রবিজ্ঞান মাইনর এবং দর্শন মাইনর। সেখানে আমার পরম প্রিয় ছাত্রছাত্রীরা 100% কমন পেয়েছে। এটা আমাদের গর্বের, এটা আমাদের আনন্দের। আর এই আনন্দের সাথেই আমরা এই কারণে হলাম, গতকাল অসংখ্য ছাত্রছাত্রী আমাদের ইউটিউব চ্যানেলে এসে মন্তব্য করেছে, স্যার আমরা কমন পেয়েছি। আমরা প্রণম্য তোমার কাছে, তোমরা আমার হৃদয়ের অভ্যন্তরে, তোমরা আমার কাছে অতি পরম সত্তা, অতি পরম পাবনা তোমরা আমার কাছে। আমরা আলোচনা করি আজকের বিষয় অসমীয়া সাহিত্যে নলিনীবালা দেবীর কাব্য কৃতিত্ব। আলোচনার শুরুতেই আমরা বলে রাখি, এই নলিনীবালা দেবী কাব্য সাহিত্যে এমন একজন ব্যক্তিত্ব যার জীবন যন্ত্রণাময়, জর্জরিত যাতাকলে সে আষ্টে পৃষ্ঠে ঘুরপাক খেতে থাকে। তবু তার মধ্যে তীব্র যন্ত্রণা, হতাশা, তার মধ্যেই এই ব্যক্তিত্ব নলিনীবালা দেবী নিজেকে সাহিত্য অঙ্গনে একটা বিস্তর জায়গা করে নিলেন কেবলমাত্র তার প্রবল প্রচেষ্টা। আর এই প্রচেষ্টার পথ ধুয়ে তিনি অসমীয়া সাহিত্যে তিনি ব্যাপক একটা পাণ্ডিত্যের পরিচয় দিলেন। আর এখানে তিনি হয়ে উঠলেন অতীন্দ্রবাদী কবি, রহস্যবাদী কবি। তবে এই কবির মধ্যে কোনো আনুষ্ঠানিক শিক্ষা কিন্তু ছিল না। তবুও তিনি প্রবল প্রচেষ্টার মধ্য দিয়ে তিনি নিজেকে মেলে ধরেছিলেন। সাথে ছিল তার একটি কলম, যে কলমটি উপহার দিয়েছিলেন তার শ্বশুর মশাই বিবাহের পর। আর সেই কলমটি হাতিয়ার করে নিয়ে নলিনীবালা দেবী এক উজ্জ্বল নক্ষত্রে পরিণত হলেন অসমীয়া কাব্য সাহিত্যে। আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম, এই নলিনীবালা দেবীর ব্যক্তিগত জীবন মোটেই সুখকর ছিল না। তার জীবন বেদনায়, যন্ত্রণায় জর্জরিত। কারণ হিসেবে আমরা দেখি, বিবাহের কিছুকাল পরেই এ কবির একমাত্র সম্পদ তার স্বামী অকাল প্রয়াণ হয়। আমরা সহজেই অনুমান করতে পারি, কোন ব্যক্তির জীবন যোদ্ধা, জীবন সাথী
যদি অকাল প্রয়াণ হয় তার অবস্থা কতটা সুখকর হতে পারে আমরা জানি। শুধু এই জায়গায় শেষ হলো না, স্বামীর মৃত্যুর কিছুকাল পরেই তার দুই পুত্রের মৃত্যু হয়। একদিকে স্বামী হারানোর যন্ত্রণা, অপরদিকে পুত্র বিয়োগের যন্ত্রণা। এ কোনো নারী সহ্য করতে পারে? কোনো নারীর কাছে সহনশীল হতে পারে? তবু এই নারী নলিনীবালা দেবী এই যন্ত্রণাময় জীবনকে, এই কণ্টকাকীর্ণ পথকে দূরে সরিয়ে হাতিয়ার করে নিলেন কলমকে। যে কলমের মধ্যে দিয়ে তিনি একের পর এক প্রকাশ করলেন অসংখ্য কবিতা, আত্মজীবনীমূলক গ্রন্থ, নাটক, প্রবন্ধ সংকলন, যার মধ্যে দিয়ে নলিনীবালা দেবী অসীমিয়া কাব্য সাহিত্যে নিজেকে তুলে ধরলেন। আর এই সময়ে তার যে কাব্য রচনাগুলি আমরা পাই, সন্ধিয়ার সুর 1928 সাল, স্বপ্নর সুর 1943, স্মৃতি তীর্থ, পরশমণি, অলোকানন্দা, এই কাব্যগ্রন্থগুলি তার এক এক করে তার প্রকাশ পেতে থাকে। এবার আমরা আলোচনা করব কবি নলিনীবালা দেবী। আমরা পূর্বেই আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে এ কবির জীবন নানান সমস্যায়, যন্ত্রণায় জর্জরিত। তবে এই যন্ত্রণাকে পাথেয় করে নিয়ে তিনি মনোনিবেশ করলেন কাব্য সাহিত্যে। এখানে আমরা উল্লেখ করতে পারি যে এ কবির জীবনে এই হঠাৎ এই যন্ত্রণা যদি না আসতো তাহলে তিনি কবি হয়ে উঠতেন পারতেন না, সে বিষয়ে কিন্তু আমাদের সন্দেহ থেকে যায়। তবে সন্দেহ যাই থাকুক না কেন, কলম হাতে করে নিয়েই তিনি ব্যাপক সাফল্য পেয়েছিলেন। ব্যাপক সাফল্য পেয়েছিলেন এই কারণে তার যে দুঃখময় জীবন, যন্ত্রণাময় কাহিনী তার কাব্যের মধ্যে দিয়ে প্রকাশ করতে থাকেন। তবে এখানে একটা তথ্য আমরা একটু বলে রাখি। একদিকে স্বামীর অকাল প্রয়াণ, অপরদিকে দুই পুত্রের মৃত্যু। আর এই তীব্র যন্ত্রণার মধ্যে দিয়ে তিনি কাব্য আঙিনায় প্রবেশ করতে পেরেছিলেন একমাত্র কারণ এ কবি তার জীবন সঁপে দিয়েছিলেন ঈশ্বরের পদযুগলে। অর্থাৎ তিনি আত্মনিবেদন করলেন ঈশ্বরের পদযুগলে। ঠিক যেমন আত্মনিবেদন করতে আমরা দেখেছিলাম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে শ্রীমতী রাধিকাকে। আর এখানে নলিনীবালা দেবী একদিকে স্বামী হারিয়ে, অপরদিকে পুত্রদের হারিয়ে তিনি আত্মনিবেদন করলেন ঈশ্বরের পদযুগলে। অতঃপর এ কবিকে আর পিছু তাকাতে হয়নি। আসলে এই কবির মধ্যে ছিল প্রবল বাস্তবের উপলব্ধি, আর যে উপলব্ধিগুলি
তার কবিতার মধ্যে দিয়ে প্রকাশিত হতে থাকে, যেখানে তার কবিতার মধ্যে তার অন্যতম বিষয় হিসেবে আমরা দেখি দেশত্ববোধক কবিতা, যা সেই সময়কালে প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি এই সময় লিখলেন পিতা সন্ধ্যা নামক কবিতা, যে কবিতার মধ্যে আছে আবেগ, আছে রোমান্টিকতা, আছে বিরহ। কারণ বিরহ তার যার জীবনের সাথী, সেই বিরহ বেদনার কথা তো সাহিত্যে উঠে আসবেই, এটাই স্বাভাবিক। আর সেই স্বাভাবিকতার পথ ধরে এ কবির কাব্যের মধ্যে, কবিতার মধ্যে জীবন যন্ত্রণার কথা উঠে আসে। আর যে জীবন যন্ত্রণা প্রতিটি পাঠক সমাজকে স্পর্শ করে গেছে, মনকে স্পর্শ করে গেছে। দ্বিতীয় পয়েন্ট আমরা আলোচনা করব কাব্য জীবনের মূল স্তম্ভ। এই কাব্য জীবনে নলিনীবালা দেবীর কাব্য জীবনের মূল প্রেরণা কি ছিল, সেটাই আমরা আলোচনা করব। আমরা জানি কবি নলিনীবালা দেবী তার অলকানন্দা কবিতার জন্য 1967 সালে তিনি একটা পুরস্কার পেলেন। আর সেই পুরস্কারটি হল সাহিত্য একাডেমি পুরস্কার। তবে এখানে উল্লেখ করা প্রয়োজন, অসমীয়া সাহিত্যে তিনি প্রথম মহিলা যিনি সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হলেন। এই অলকানন্দা কাব্যগ্রন্থে তিনি শুধুমাত্র কবিতা নয়, কবিতার সাথে সঙ্গীত যুক্ত করলেন। ঠিক এইরকম একটা দৃষ্টান্ত আমরা দেখতে পাই আর একটা উপন্যাসে, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। একদিকে উপন্যাসের ভাব, অপরদিকে কবিতার রস। এই ভাব আর রস নিয়ে শেষের কবিতা কিন্তু মানুষের একটা অমূল্য সম্পদ হয়ে উঠেছিল। ঠিক এখানেও অলকানন্দা কাব্যে আমরা এ কবিকে দেখি একদিকে কবিতা, অপরদিকে সঙ্গীত। এই কবিতা বা সঙ্গীতের মূর্ছনা এই অলকানন্দা কাব্যটি কালজয়ী করে তোলে। এবার আমরা লিখব নাট্যকার নলিনীবালা দেবী। আমরা এতক্ষণ নলিনীবালা দেবী কাব্যকার হিসেবে, গদ্যকার হিসাবে, কবিতাকার হিসাবে আমরা আলোচনা করলাম। নলিনীবালা দেবী শুধুমাত্র কবি নন, নলিনীবালা দেবী শুধুমাত্র গদ্যকার নন, নলিনীবালা দেবী নাট্যকারও বটে। আসলে তিনি একজন সেই সময় অতি পরিচিত লেখিকা, যে লেখিকার মধ্যে ছিল না কোনো আনুষ্ঠানিক শিক্ষা। সুতরাং শিক্ষা, এই প্রথাগত শিক্ষা, আনুষ্ঠানিক শিক্ষা আমাদের জীবনের মূল স্বপ্ন নয়। আনুষ্ঠানিক শিক্ষা, প্রথাগত শিক্ষা না থাকলেও সমাজ জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়। একাধিক কবি সাহিত্যিক সেটা কিন্তু দেখিয়েছে, ভারতীয় কাব্য সাহিত্য অন্তত সেটা আমরা জানি। ঠিক অসমীয়া সাহিত্যে আমরা নলিনীবালা দেবীর ক্ষেত্রে
সেই একই রূপ কিন্তু আমরা দেখি, যার মধ্যে আনুষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও তিনি যে ভারতীয় সভ্যতা, সংস্কৃতিতে, সাহিত্যে কিভাবে তিনি তুলে ধরেছেন নিজেকে, তা আমরা পলকে পলকেই বুঝতে পারি। কারণ তিনি যে অবস্থার মধ্যে সাহিত্যে আঙিনায় প্রবেশ করলেন, আমার মনে হয় কোনো নারীর পক্ষে, কোনো মেয়ের পক্ষে কখনোই সম্ভবপর নয়। আর এটা সম্ভবপর হয়েছিল, তিনি একমাত্র নারী যিনি ঈশ্বরের পদযুগলে নিজের আত্মনিবেদন করেছিলেন। তার নাটকগুলির মধ্যে আমরা দেখতে পাই প্রবল শিল্প সত্তা, দেখতে পাই সহজ সরল প্রাঞ্জল ভাষা, অর্থপূর্ণ বর্ণনা, মনস্পর্শী বিষয়, যা নাট্য পিপাসুদের কাছে অমূল্য সম্পদ। নাট্য পিপাসুরা তার নাটক হতে দু হাত ভরে নাট্য রস আহরণ করেছেন। যে নাটকগুলির মধ্যে যেমন সাহিত্য আছে, আছে নাট্যদ্বন্দ্ব, আছে সঙ্গীত, আছে জীবন যন্ত্রণার মরমী কথা, ঠিক তেমনি স্মৃতিতীর্থ একটি গ্রন্থ, নলিনী দেবীর একটি গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে দিয়ে তিনি তৎকালীন আসামের সামাজিক এবং রাজনৈতিক জীবনের যে মর্মস্পর্শী বেদনা বিধুর কাহিনী তিনি তুলে ধরলেন। আর তুলে ধরার মধ্যে দিয়ে এই স্মৃতিতীর্থ গ্রন্থটি হয়ে ওঠে অসমীয়া সাহিত্যে একটি অন্যতম দলিল। গ্রন্থটি শুধু আত্মজীবনী গ্রন্থ নয়, অর্থাৎ স্মৃতিতীর্থ শুধুমাত্র আত্মজীবনী গ্রন্থ নয়। এছাড়াও এ কবির আরেকটি গ্রন্থ আছে, এরি আহা দিন বুড়ো। এরি আহা দিন বুড়ো, যে গ্রন্থগুলি অসমীয়া সাহিত্যে কিন্তু একটি অমূল্য সম্পদ বলা যেতে পারে। এরপর 1971 সালে আবার একটি গ্রন্থ প্রকাশ পায়, গদ্য রচনা, শান্তিপথ প্রবন্ধ। যে প্রবন্ধের মধ্যে আমরা দেখতে পাই ভারতীয় দর্শনের প্রভাব। আর ভারতীয় দর্শন অসমীয়া সামাজিক কথা নিয়ে এই শান্তিপথ একটা অমূল্য সম্পদ হয়ে ওঠে সাহিত্যের দরবারে। আমরা দেখেছি নাট্যকার হিসেবে তিনি যে সকল নাটক রচনা করেছিলেন, সেই নাটকগুলির মধ্যে অন্যতম নাটক লাস্ট প্রজা, মীরাবাই, নবজন্ম, নটি পূজা, ভারত বিদুষী উল্লেখযোগ্য তার নাটক। যে নাটকগুলির মধ্যে দিয়ে এ কবি প্রকাশ করলেন অসমীয়াদের সামাজিক কাহিনী, মর্মস্পর্শী যন্ত্রণা বিধুর বেদনা বিধুর কাহিনী, যে কাহিনীর মধ্যে আছে সামাজিকতা, আছে রাজনৈতিক
দৃষ্টিভঙ্গি, আছে ঐতিহাসিকতা। এই সামাজিক, রাজনৈতিক, ঐতিহাসিক ঘটনা মিলেমিশে তার নাটকগুলি, বিশেষ করে মীরাবাই, লাস্ট প্রজা, ভারত বিদুষী নাটকগুলি অনন্য সাধারণ হয়ে ওঠে। এবার আমরা শেষ করব। পরিশেষে আমরা বলতে পারি যে অসমীয়া কাব্য সাহিত্যে নলিনীবালা দেবী একটি অন্যতম নাম, যে নামটির সাথে জড়িয়ে আছে অসমীয়াদের জীবনের কথা, মরমের কথা, ভারতীয় দর্শনের প্রভাব। তবে এ কবির মধ্যে যদি, এ সাহিত্যিকের মধ্যে যদি একটু আনুষ্ঠানিক শিক্ষা থাকতো, তাহলে আরো বেশি বেশি আমার মনে হয় ভারতীয় সাহিত্য, সমাজ, দর্শন আরো বিস্তরভাবে বিস্তার লাভ করতে পারত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবু নিজের কর্তব্য বোধ থেকে, নিজের দায়বদ্ধতা থেকে সচেতন দৃষ্টিতে এ কবি যেমন অসমীয়াদের সংস্কৃতি ভাব, মন, অসমীয়াদের কালচার, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন তুলে ধরেছেন ভারতীয় দর্শনের ইতিকথা, যে কথার মধ্যে দিয়ে নলিনীবালা দেবী আজও অসম সাহিত্যে, অসমীয়া সাহিত্যে এবং সমগ্র ভারতীয় সাহিত্যে তিনি অমর এবং অনন্য সাধারণ ও এক মহা মূল্যবান সম্পদ হয়ে রয়ে যাবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আশা করি আমার ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য, পুরনো সিলেবাস সিবিএসই ছাত্রছাত্রীর জন্য এই বিষয়টি আমি তুলে ধরতে সক্ষম হয়েছি। আর যদি আমরা তুলে ধরতে সক্ষম হই, তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে শেষের কবিতা সন্ধান ইউটিউব চ্যানেলের পাশে থাকবে, এইটুকু আশা প্রত্যাশা নিয়ে আমরা শেষ করছি। নমস্কার।